আপনার কি মনে হয় যে সামনে নির্বাচনে আমরা এমন নির্বাচন ব্যবস্থা দেখব যে খুব অল্প টাকায় একজন মানুষ সংসদ সদস্যের নির্বাচন করবেন, যারা সৎ যোগ্য লোক, তারা অর্থের চিন্তা করতে হবে না, নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন এবং জনগণ যাকে ভোট দিতে চান একবারে খুব সদর্পে তাকে ভোট দিবেন, তাকে এই জন্য তার এলাকায় কোনো ঝুট ঝামেলার শিকার হতে হবে না? আপনি কি মনে করছেন যে এই ধরনের ঘটনা খুব সহজেই মানে অচিরেই ঘটতে যাচ্ছে? ডক্টর সাবের, আপনি খুব একটা স্বপ্নের কথা বলেছেন। আমি মনে করি না এত সহসা আমাদের সে স্বপ্ন পূরণ হবে না। আমার কথাটা শুনলে হয়তো একটু খারাপ লাগতে পারে যে আমি কি হতাশবাদীদের অন্তর্ভুক্ত কিনা। আমি হতাশবাদীদের অন্তর্ভুক্ত না, কিন্তু আশা নিয়েই তো মানুষকে বাঁচতে হয়। যে কথাগুলো এতক্ষণ আলোচনা হয়েছে, হুমায়রা বলেছেন, আমাদের মিস্টার আলমগীর সাহেব বলেছেন, আমি এই কথাগুলো একটু প্রাসঙ্গিক বিষয় আলোচনা করে আপনার প্রশ্নে যাব। হুমায়রা একজন জার্নালিস্ট হিসেবে উনি যেটা বলেছেন যে আপনি দেখেন আমাদের আপনার মনে থাকার কথা, নির্বাচনের সময় খুলনা মানব জমিন একটা রিপোর্ট করেছিল, যে রিপোর্টে দেখা গেছে যে সেখানে নৌকায় কিভাবে সিল মারা হচ্ছে। এবং এরপরে কিন্তু মিস্টার রশিদ, সম্ভবত সাংবাদিকের নাম, মানব জমিনের সম্পাদককে সহ মামলা দেয়া হয়েছে এবং রশিদকে জেলে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে কার্টুনিস্ট কিশোরের কথা, যে সে একজন ব্যাংক মানে লুটেরার একটা কার্টুন এঁকেছিল, সেই জন্য তাকে গুম করে তার পরিবার মানে কি একটা মানে দুঃসহ জ্বালা তাকে সইতে হয়েছে। ফটোগ্রাফার শহীদুল আলমের কথা তো জানেন, কিশোরদের আন্দোলনের সময় তাকে কীভাবে হেনস্থা করা হয়েছে। দিগন্ত টেলিভিশন, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে গণমাধ্যমের উপরে আপনি যেই ভয় ভীতিটা তৈরি করেছেন এবং নির্বাচন কমিশনের কথা আপনি বারবার তুলেছেন, আমরা এটা খুবই সাফার করেছি। যেমন নির্বাচন কমিশন যখন নিবন্ধন প্রক্রিয়া শুরু করলো, 93টা রাজনৈতিক দল আমরা আবেদন করেছিলাম। সেখানে নির্বাচন কমিশনই আমাদেরকে অ্যাসিওর করলো যে আমরা খুবই সিরিয়াসলি এটাকে আমরা মনিটর করব, আমরা খুব নিরপেক্ষভাবে এটা দেখব। আপনি জানেন ওখানে বাছাই করে 12টা দল, প্রথম লেয়ারে 12টা দল আমরা মানে মনোনীত হয়েছি যে এরা প্রাথমিক মানে পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে ফিল্ড লেভেলে সার্ভে করে 4টা দলকে, আপনার শীর্ষস্থানীয় 4টা দলকে বাছাই করা হয়েছে যে এদেরগুলো আমরা ফিল্ড লেভেলে আমরা তদন্ত করে পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই। এবং নির্বাচন কমিশনকে যখন আমরা জিজ্ঞেস করেছি, ওনারা আমাদেরকে হেসে হেসে বলেন যে আপনারা কোর্টে যান। অথচ যেই দুটো দলকে নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে পত্র পত্রিকা টেলিভিশন সবাই রিপোর্ট করেছে যে ফেক, তাদের অফিস নাই, তাদেরকে অফিস ডিজিএফআই এনএসআই তাদের অফিস ভাড়া করে দিয়েছে, ধরনের ঘটনাগুলো ঘটেছে। সেজন্য বলছি যে নির্বাচন কমিশন, মিডিয়া, কোথাও আপনি নিরপেক্ষভাবে ভয় ভীতি ছাড়া কাজ করার কোনো সুযোগ ছিল না। এখন আসেন, আলমগীর ভাই যে কথাটা বলেছেন, ইউনিয়ন পরিষদে আজকে যেই সেবাগুলো খুব দরকার, আপনি আজকে যদি একটা জন্ম নিবন্ধনের কাগজের জন্য যান, আপনি যদি একটা চারিত্রিক সনদের জন্য যান, আপনি দেখবেন সেখানে যিনি প্রশাসক দেওয়া হয়েছে উপজেলায় উনি নাই। উনি তো ইউনো বা উনি সরকারি কর্মকর্তা, উনি নাই। তো যে সমস্ত সরকারি কর্মকর্তাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, এরা তো সবাই বিগত সরকারের নির্বাচনের যে কালো নির্বাচন বা অন্ধকারের যে নির্বাচনগুলো করেছেন, তারা তো এদের ধার দিয়ে হয়েছে। তো কী লাভ হলো? সুতরাং এখানে আমি মনে করি একটা খুবই অবজ্ঞা করা হচ্ছে। না, আমার কথা হচ্ছে আপনি যখন কোনো কিছু সরাবেন, সাথে সাথে তো এটাও চিন্তা করবেন যে সেটাকে আমি কিভাবে রিপ্লেস করব। এখন ধরেন মেকানিজম কি আপনার কাছে? মেকানিজম আমি খুব একটা সহজ, আপনি এখন প্রশ্ন করেছেন সেজন্য বলছি ডক্টর সাবের, আপনি একজন গবেষকও। ধরেন আমরা প্রত্যেকটা উপজেলায় বললাম যে ঠিক আছে, এখানে আমরা উপজেলা প্রশাসক বসাবো সাধারণ জনগণের পক্ষ থেকে। আপনারা কারা কারা আগ্রহী এই উপজেলা দায়িত্ব পালনের জন্য? তারা আপনারা সিভি জমা দেন, তার প্রোফাইল কি, তার লোকাল সার্ভিস কি। আমরা যেমন নির্বাচন কমিশন করছি না, এটা মানে সার্চ কমিটির মাধ্যমে প্রত্যেক উপজেলায় আপনি একটা করে সার্চ কমিটি করেন, সেখান থেকে সাধারণ জনগণের মধ্যে থেকে যারা আগ্রহী তাদের কাছ থেকে একদম স্বচ্ছ প্রক্রিয়া আপনি বাছাই করে একজনকে প্রশাসক নিয়োগ দেন। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনি প্রত্যেক জায়গায় প্রশাসক দিতে পারবেন। হ্যাঁ, বিতর্ক উঠবে যে অমুক দল করে সমুক, এই বিতর্ক তো আছেই আমাদের এখানে। আমার কথা হচ্ছে উপজেলা লেভেল, ইউনিয়ন পরিষদ লেভেলে এই জায়গাটা মানে সেবার জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে। এই যে কথা উঠছে না যে আমাদের আসলে পরিবর্তনটাকে আমরা কি দেখতে পাচ্ছি। হ্যাঁ,
আপনাকে আমি বলি, আমরা যারা রাজনীতি করেছি, আমরা যারা জেলে গিয়েছি, আমরা যারা দীর্ঘ সময় ধরে আওয়ামী নির্যাতন স্বীকার করেছি, বা জার্নালিস্টরা যারা চাকরি হারিয়েছেন, প্রশাসনের লোকেরা যারা বঞ্চিত হয়েছেন, তাদের একটা শ্বাস ফেলার জায়গা হয়েছে। এখন বিএনপি এবং তার অন্যান্য রাজনৈতিক দল এবং তার ছত্রছায়া বা তার সমর্থক যে শ্রেণী আছে, এটাকে যদি আপনি ধরেন, দেশের 50 থেকে 60% মানুষ যারা নিপীড়িত ছিল, যে দোকানদারি করতে পারে নাই, যে চাঁদাবাজ। একটু যদি নির্বাচনী ব্যয়ের জায়গাটায় আসতেন। নির্বাচনী ব্যয়ের জায়গাটা আসছি, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন যে নির্বাচনে সৎ এবং যোগ্য লোকেরা নির্বাচিত হবেন কিনা, এটা সৎ যোগ্য লোক এবং খুব অল্প টাকায় নির্বাচন করা যাবে, অল্প টাকা করা যাবে, এটা একটা ওয়ে আছে। আমি কিন্তু প্রথমে হতাশার কথা বলেছি, পরে বলছি এটা একটা পথ আছে। সেই পথটা কি? আপনি জানেন যে আমেরিকা এবং উন্নত দেশগুলোতে একটা প্রাইমারি ইলেকশন হয়। সে হচ্ছে পার্টিগুলো তার নিজের আগে একটা ইলেকশন করবে। আমি ধরে নিলাম ঢাকা 10 আসন। ঢাকা 10 আসনে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, বা আমরা এবি পার্টি হই, আমরা প্রথমে সেখানে একটা নিজেদের ইলেকশন করব, যে আমার এখানে কারা কারা এমপি হতে চান আপনারা, যারা যে আবেদন করে, দলের মধ্যে একটা ইলেকশন হতে হবে। দলের মধ্যে ইলেকশন হয়ে একজন ঠিক হবেন যে উনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন, উনি আমাদের নমিনি হবেন। আপনি মার্কিন ইলেকশনের কথা তো জানেন, আগে দলের মধ্যে একটা নির্বাচন হয়। এই প্রাইমারি ইলেকশন একটা সলিউশন হতে পারে, যে সেখানে প্রকৃত অর্থে যারা ত্যাগী, প্রকৃত অর্থে যারা জনদরদী, প্রকৃত অর্থে যারা, আমাদের দেশতে কথা আছেই যে যিনি সারা বছর রাজনীতি করেন উনি নমিনেশন পান না, হঠাৎ করে একজন শীতের পাখি এসে নমিনেশন পেয়ে যান। তো এটা একটা, আমার কথা হচ্ছে যে মানে যেটা যে খুব জ্ঞানীগুণী মানুষরা তো সংস্কারের কাজগুলোতে জড়িত। জি জি, বাস্তবতের সাথে সেটা সম্পর্ক কতটুকু, মানে কি এই ধরনের ব্যবস্থা কি আমরা পেতে যাচ্ছি? আমি সেই জায়গাটা বলছি। যখন নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, আমি ওনাদেরকে কথাটা বলেছি, দেখেন আমাদের নির্বাচনের এখন যে আইনটা আছে, এখন যে ব্যবস্থাপনা আছে, এই ব্যবস্থাপনার মধ্যেই তো আমাদের 4টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কম্পারেটিভলি তো বেটার ইলেকশন আমরা পেয়েছি। জি, কম্পারেটিভলি বেটার, আমি বলছি না যে একদম ত্রুটিমুক্ত। তাহলে আমাদের সিস্টেমে, আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে সিস্টেম তো ভালো ভালো সিস্টেম আছে, ভালো ভালো কথা আছে, প্রয়োগটাই তো সংকট। আমাদের নির্বাচনী আইনে কি রাতে ভোটের কথা বলা আছে? আমাদের নির্বাচন আইনে কি ব্যালট বক্স ছিনতাই করার কোনো বিধান আছে? আমাদের নির্বাচন ব্যবস্থাপনায় কি আপনার ডামি প্রার্থী দেওয়ার কোনো প্রভিশন আছে? নাই তো। এগুলোই তো হয়েছে। সেই জন্য আমি নির্বাচন সংস্কার কমিশনকে বলেছি আপনারা রিগিং কিভাবে হয় সেদিকে মনোযোগ দেন বেশি। কারণ আর এই যে ধরেন রাতের আধারে সামনে নির্বাচনেও যদি 4000 5000 করে ভোট কেনা হয়, হ্যাঁ, এই জায়গাগুলো তো এখন এগুলো আপনি ঠেকাবেন কিভাবে? প্রথম প্রশ্ন তো হচ্ছে যে রিগিং কোন লেভেলে হয়। দেখেন, আমি বলছি রিগিংটা কিভাবে শুরু হয়। একজন প্রার্থী প্রথমে গিয়েই সে চিন্তা করে যে ওসি, টিএনও, এসপিটা আমার পক্ষের একজনকে আমি নিয়োগ দিতে পারি কিনা। তখন সে কি করে, সচিবালয়ে দৌড়াদৌড়ি করে তার পছন্দসই একজন ওসিকে নিয়োগ দেয়। আপনি জানেন যে নির্বাচনে এই অফিসারগুলোর খুবই প্রভাব আছে, খুবই কাজ হয়। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যেটা হয় যে একজন প্রার্থী 30 লাখ টাকা খরচ করতে পারবেন বা 15 লাখ টাকা খরচ করতে পারবেন, কিন্তু শুনি যে নমিনেশন কিনতে তো 5-6 কোটি টাকা খরচ করেন। জি, এখন এই জায়গাটা কালো টাকার ছড়াছড়ি বন্ধ করার জন্য ইলেকশন কমিশনকে একটা গোপন, আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে না, এই ধরনের একটা ডিপার্টমেন্ট রাখতে হবে, যারা এই ধরনের কথোপকথন, আর্থিক বিনিময়গুলো তারা গোয়েন্দা বৃত্তি করে তারা তদন্ত করবেন। এবং এগুলো যদি 2-4টা ধরতে পারেন, আপনি 2-4টা এক্সপোজ করতে পারেন, তাহলে দেখবেন যে এইটা বন্ধ হয়ে যাবে বা মানুষ ভয় পাবে। এই অবৈধ টাকার লেনদেন, ভোট কেনা বেচা, এগুলো আপনি এগুলোকে আপনাকে এক্সপোজ করে দিতে হবে।